প্রথমে আমরা আজকে পড়বো 27। 27-এ আছে হচ্ছে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা, কোয়ালিফিকেশন। অ্যাডভোকেট হওয়ার পরীক্ষা আপনারা দিবেন, আপনাদের কিছু কোয়ালিফিকেশন দরকার হচ্ছে। তো সেই কোয়ালিফিকেশন গুলো এই 27 ধারায় আছে। 27-এর উপ অনুচ্ছেদ 1 এবং উপ অনুচ্ছেদ 2, এই দুইয়ে আছে হচ্ছে কোয়ালিফিকেশন, এবং উপ অনুচ্ছেদ 3-এ আছে অযোগ্যতা বা ডিসকোয়ালিফিকেশন। অর্থাৎ 27-এর মধ্যে যোগ্যতা অযোগ্যতা উভয় আলোচনা করা হয়েছে। ইভেন 28-এর মধ্যেও কিন্তু যোগ্যতা আলোচনা করা হয়েছে। তো আমরা এছাড়াও যে 101টি বিধি আছে সেখানেও কিছু যোগ্যতা বিষয়ে বা অযোগ্যতা বিষয়ে কিছু বক্তব্য আছে। যেমন মিথ্যা যদি তথ্য দেওয়া হয় ফর্ম ফিল আপের সময়, তাহলে সে 5 বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো এটাও একটা ডিসকোয়ালিফিকেশনের মধ্যে পড়ে, যেটা আমরা বিধির মধ্যে গিয়ে পাবো আগামী ক্লাসে। তো আমরা আপাতত 27, 28-এ যোগ্যতা অযোগ্যতা এখানে আমরা দেখে নেব। প্রথমে 27-এর 1-এ ক, বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক ছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের আন্ডারে সনদ পাওয়া যাবে না, এবং পরীক্ষা দেওয়া তো সম্ভবই না। ন্যূনতম বয়স 21 বছর, এখানে উল্লেখ করা আছে ন্যূনতম 21 বছর, মিনিমাম 21 হতে হবে। ম্যাক্সিমাম কত হতে হবে সেটা উল্লেখ করা নেই, অর্থাৎ বয়সের ঊর্ধ্ব সীমা নেই। অর্থাৎ বেঁচে থাকার আগের দিন পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। আইন বিষয়ে ডিগ্রি, ব্যারিস্টার, মুক্তার হিসাবে 7 বছরের অভিজ্ঞতা। আইন বিষয়ে ডিগ্রি আপনাদের সবারই আছে, সেটা 2 ইয়ার্স হোক 4 ইয়ার্স হোক। এলএলবি 2 ইয়ার্স অথবা এলএলবি অনার্স থাকলেই হবে, মাস্টার্স থাকাটা জরুরি না। অথবা বার অ্যাট ল ডিগ্রি যদি থাকে, অর্থাৎ ব্যারিস্টার যদি হন, তাহলেও পরীক্ষা দিতে পারবেন। আর আগে মুক্তার হিসাবে 7 বছরের অভিজ্ঞতা যাদের থাকতো তারাও কিন্তু পরীক্ষা দিতে পারতো। এখন মুক্তারের প্রচলনটা নেই। নির্ধারিত সময়ের প্রশিক্ষণ শেষ করতে হবে, অর্থাৎ এই যে 6 মাস শিক্ষানবিশকাল, কেউ সার্টিফিকেট নিল, মানে সার্টিফিকেট হয়ে গেছে, তার ল কমপ্লিট হয়েছে, ল গ্রাজুয়েট, 21 বছর বয়সও হয়ে গেছে, বাংলাদেশের নাগরিকও বটে, এই 3টি যোগ্যতায় আছে। কিন্তু সে যদি ইনফরমেশন পাঠিয়ে, অর্থাৎ কোনো একজন সিনিয়রের কাছে শিক্ষানবিশকাল 6 মাস কাটানোর জন্য একটা কন্ট্রাক্ট না করে, একটা চুক্তিবদ্ধ না করে, এই 6 মাস শিক্ষানবিশকাল অতিক্রম না করে, তাহলে কিন্তু সে আবার পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপই করতে পারবে না। তো এটাও কিন্তু একটা যোগ্যতার মধ্যেই পড়ে। এবার আমরা দেখব অযোগ্যতা কি। সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান হতে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে বরখাস্ত বা অপসারিত, অর্থাৎ ডিসমিসড হয়ে 2 বছর অতিক্রম না হওয়া। এখন কোনো ব্যক্তি যদি সরকারি কোনো প্রতিষ্ঠান বা কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে অসততার কারণে, হয়তো বা ঘুষ বা অন্য কোনো অসততা বা নৈতিক অবক্ষয় যেটা হয়েছে সেটার মাধ্যমে সে যদি বরখাস্ত হয় বা ডিসমিসড হয়, এবং ডিসমিসড হওয়ার কারণে আহ, তার যদি চাকরি চলে যায়, চাকরি চলে যাওয়ার পরে সেই চলে যাওয়ার সময় থেকে যদি 2 বছর অতিক্রান্ত না হয়, তখন সে অযোগ্য হিসেবে গণ্য হবে। অর্থাৎ এক কথায় আমরা যদি সিধাভাবে বলতে চাই যে ডিসমিস হওয়ার পরে 2 বছর তাকে অপেক্ষা করতে হবে, 2 বছর পার হলে সে আবার যোগ্য হবে। আর 2 বছর সময় পর্যন্ত সে কি থাকবে, অযোগ্য থাকবে। ক্ষয় বলা হচ্ছে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে দণ্ডিত বা কনভিক্টেড হয়ে 5 বছর অতিক্রম না হওয়া। অর্থাৎ প্রথমে হচ্ছে যদি শুধু চাকরি চলে যায় কিন্তু সাজা হলো না, আর দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে চাকরিও চলে গেল, সাথে সাথে তাকে পুলিশে দেওয়া হলো বা তার নামে মামলা হলো, মামলায় সে সাজাপ্রাপ্ত হলো। আর আগে হচ্ছে শুধু চাকরি চলে গেল কিন্তু তার নামে কোনো মামলা করা হলো না। আর পরেরটাতে চাকরি তো যাবেই, মামলা করা হবে, মামলায় সে কনভিক্টেড হবে, অর্থাৎ সে সাজাপ্রাপ্ত হবে, তার জেল হবে, একদিনের জন্য যদি জেল হয় তবুও সে কনভিক্টেড হবে, এবং 5 বছর সে বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই ছিল যোগ্যতা অযোগ্যতা সংক্রান্ত 27 ধারা, 27 অনুচ্ছেদের বক্তব্য।
এবার আমরা 28 অনুচ্ছেদের বক্তব্যটা দেখব। বলছে শুধুমাত্র মহিলা হওয়ার কারণে কেউ অ্যাডভোকেট হওয়ার ক্ষেত্রে অযোগ্য হবে না। অর্থাৎ এখানে মহিলা হলে তার জন্য কি কোনো বাধা আছে কিনা পরীক্ষায় অংশগ্রহণের জন্য, সেটা কিন্তু বলে দিচ্ছে 28 অনুচ্ছেদে। এটা একটি বৈষম্য বিরোধী একটি অনুচ্ছেদ বা আর্টিকেল, যেটা 23 সালে পরীক্ষায় আসছিল। 23 সালে প্রশ্নটি এরকম ছিল, যেটা আমরা নিচে দেখতে পাবো, যদিও বলে দিচ্ছি আমি এখনই, যে কোনটি লিঙ্গ বৈষম্য বিরোধী অনুচ্ছেদ। উত্তর হচ্ছে 28। এভাবে প্রশ্নটা আসছে। তো এখানে লিঙ্গ বৈষম্যকে দূর করার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ নারী পুরুষের সমতা এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ নারী পুরুষ সমানভাবে যোগ্য হবে, শুধুমাত্র মহিলা হয়ে সে যে একটু অযোগ্য হবে তা না। অর্থাৎ এখানে নারী পুরুষের কোনো বৈষম্য রাখা হয়নি। 29, বার কাউন্সিল নির্ধারিত ফর্ম ফর্ম এ পূরণ করে আবেদন করতে হবে। পরীক্ষায় আসতে পারে 29 ধারা থেকে, ইতিপূর্বে কখনো কোনো প্রশ্ন আসেনি, কিন্তু আমার কেন জানি মনে হয় এখান থেকে কোনো না কোনোবার প্রশ্ন আসবে কি, যে আপনারা যে ফর্ম পূরণ করেন এটাকে বলা হয় ফর্ম এ। এই ফর্ম এ পূরণ করে কিন্তু আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। যেমন 28 অনুচ্ছেদ ইতিপূর্বে আমি কারো গাইডে খুব একটা দেখিনি। সচরাচর যে গাইডগুলো আমরা দেখি বাজারে, কিন্তু আমার নোটে ছিল প্রথম থেকে 28 অনুচ্ছেদ আমার কেন জানি ইম্পর্টেন্ট মনে হতো, ছিল। 30 অনুচ্ছেদ, অ্যাডভোকেট হওয়ার সকল আবেদনপত্র প্রেরণ করতে হবে। অ্যাডভোকেট হওয়ার আবেদনপত্র প্রেরণ করতে হয় হচ্ছে নিবন্ধন কমিটিতে, অর্থাৎ এনরোলমেন্ট কমিটি। তো এনরোলমেন্ট কমিটিরই কাজ হচ্ছে পরীক্ষাগুলো গ্রহণ করা, পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইন্টিমেশন অর্থাৎ রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ এবং অন্যান্য যত কিছু সবকিছু এনরোলমেন্ট কমিটির আন্ডারেই হয়। তো আপনার কাগজপত্র সব এনরোলমেন্ট কমিটি বরাবরই কিন্তু সাবমিট করতে হয়, যেটা 30 অনুচ্ছেদে বলে দিচ্ছে। 31 অনুচ্ছেদ, নির্ধারিত পদ্ধতিতে একজন অ্যাডভোকেট বরখাস্ত অর্থাৎ সাসপেন্ড হতে পারেন। অ্যাডভোকেট হয়েছেন যিনি, তিনি কি একেবারে অ্যাবসুলেট ক্ষমতা পেয়ে গেছেন বা অ্যাবসুলেট পারমিশন পেয়ে গেছেন? লাইসেন্স যখন দেওয়া হলো তিনি যা যা ইচ্ছে তাই করতে পারবেন? 42টা আচরণবিধি দেওয়া আছে, সেগুলো কি ভঙ্গ করলেও তার বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না? এই ধারণাকে মানে দূর করার জন্য, একজন অ্যাডভোকেট হয়ে গেছে বলে যে আহামরি সে কিছু হয়ে গেছে, তার বিরুদ্ধে কিছু করা যাবে না, এই ধারণাকে সাইডে রেখে অ্যাডভোকেটদেরকেও যেন সাজা দেওয়া যায়। কেউ যেন অ্যাডভোকেট লাইসেন্স হওয়ার পরে যেন সে একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে না যায়। অর্থাৎ মানুষ ভুল হতে পারে, আর ভুল হলে তার একটা ব্যবস্থা আছে। অর্থাৎ অ্যাডভোকেট হিসাবেও যদি অপরাধ করে, তার ব্যবস্থা কিন্তু অ্যাডভোকেটদের যে অভিভাবক প্রতিষ্ঠান বার কাউন্সিল, তারাই করবেন। তো বার কাউন্সিল অ্যাডভোকেটদেরকে সাসপেন্ড করতে পারেন 31 অনুচ্ছেদে, সেটা বললে বলা হলো এই অর্ডারের। এবার কিভাবে করা হবে সে প্রসিডিউর গুলো আমরা পরবর্তী অনুচ্ছেদগুলোতে আমরা দেখতে পাবো। 32-এ বলা হচ্ছে শাস্তি। শাস্তি 1 নম্বরে আছে পেশাগত বা অন্য কোনো অসদাচরণের জন্য দোষী হলে একজন অ্যাডভোকেটকে, পেশাগত অসদাচরণ আমরা 42টা জানি, অন্যান্য অসদাচরণও যদি হয়, একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি কোনো গুরুতর কোনো অভিযোগ আসে মক্কেলদের সাথে, উনি যদি কোনো অসৎ আচরণ করেন, যেটা 42টা অসদাচরণের যেটা উল্লেখ আছে এর বাইরেও যদি হয়, তবুও তার বিরুদ্ধে কি করা যাবে, ব্যবস্থা নেওয়া যাবে এবং তার শাস্তি দেওয়া যাবে। শাস্তিটা 32-এ বলা হচ্ছে তিরস্কার বা সাময়িক বরখাস্ত বা অপসারণ, ইংরেজিতে রিপ্রাইমেন্ডেড, সাসপেন্ডেড এবং রিমুভড। বাংলা ইংলিশ উভয় আমি পাশাপাশি রেখেছি। তিনটা এখানে শাস্তির কথা বলা হচ্ছে। একটা তিরস্কার, অর্থাৎ একটু বকাচকা দিয়ে ছেড়ে দিল, আর কিছু করলো না, শুধুমাত্র অপমান করা। তিরস্কার করা মানে অপমান করা, কিন্তু অ্যাকচুয়ালি একদিনের জন্য তাকে কি করা হবে না, তার পেশা থেকে, যে তাকে সাসপেন্ড করলে তো হয়তো বা নির্দিষ্ট সময়ের জন্য সাময়িক সাসপেন্ড করতে পারে, যে 1 মাস বা 1 বছর বা 6 মাস সে আদালতে যেতে পারবে না বা কোনো মামলা গ্রহণ করতে পারবে না। এটা একটা সাময়িক বরখাস্ত হতে পারে। আর তিরস্কার হচ্ছে শুধুমাত্র বকাঝকা করে দেওয়া হলো, অপমান করা হলো, যেন এই ধরনের কাজ সে আর না করে, কিন্তু তাকে
বরখাস্ত করা হলো না, অর্থাৎ সে একদিনের জন্য কি হলো না, কোর্টে যাওয়া থেকে বিরত থাকার দরকার হলো না। আর অপসারণ মানে পার্মানেন্টলি রিমুভ করে দেওয়া তার নামটা অ্যাডভোকেটের তালিকায়। তার মানে অ্যাডভোকেট হওয়ার আগে আপনাদের যারা এখন ক্লাস করছেন আপনারা এখনো অ্যাডভোকেট হননি, আপনাদের যেমন পজিশন, আমি যেমন অ্যাডভোকেট, আমাকে যদি কোনো কারণে রিমুভ করা হয় আমার পজিশনটা আপনাদের মতন হয়ে যাবে। তার মানে রিমুভ হয়ে গেলে অ্যাডভোকেট ছিল কিনা এটার আর কোনো মূল্য থাকবে না, সে আর কখনোই কি করতে পারবে না, আইন ব্যবসা করতে পারবে না। তো এই কারণে এইভাবে কন্ট্রোল করা হয় অ্যাডভোকেটদের। অভিযোগ করতে পারবে কোনো আদালত বা যে কোনো ব্যক্তি। এখন অ্যাডভোকেটদের বিরুদ্ধে কারা কারা অভিযোগ করতে পারবে? কোনো আদালত করতে পারবে, আদালত বলতে কোনো ম্যাজিস্ট্রেট, কোনো জজ, তারা একজন অ্যাডভোকেট কোর্টে যদি অসদাচরণ করে, কোর্ট কন্টেম্প্ট অফ কোর্ট অর্থাৎ আদালতকে অবমাননা করে, তাহলে আদালত নিজে অ্যাডভোকেটের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। মানে বার কাউন্সিলে সচিব বরাবর আবেদন করে তাকে এই শাস্তির ব্যবস্থা করে দিতে পারেন। অথবা কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি করতে পারেন, ব্যক্তি সাধারণ ব্যক্তি হতে পারে, সরকারি চাকরিজীবী হতে পারেন, অথবা একজন অ্যাডভোকেট আবার আরেকজন অ্যাডভোকেটের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করতে পারেন। এরপর আমরা দেখব 33 নতুন একটা প্রতিষ্ঠানের নাম এখানে অবতারণ করা হচ্ছে, আপনাদের সাথে পরিচয় করে দিই, সেটা হচ্ছে ট্রাইব্যুনাল। বার কাউন্সিল এটা একটি প্রতিষ্ঠান, এবং ট্রাইব্যুনাল আরো আরো একটি প্রতিষ্ঠান যেটা বার কাউন্সিলের আন্ডারে। ট্রাইব্যুনাল, বাংলাতে ট্রাইব্যুনাল, ইংলিশেও ট্রাইব্যুনালই আমরা বলবো। 1 নম্বর যে অনুচ্ছেদ সেটাতে বলা হচ্ছে এক বা একাধিক ট্রাইব্যুনাল থাকবে। বর্তমানে একটি ট্রাইব্যুনালও থাকতে পারে, এবং প্রয়োজনে যদি আবেদনের সংখ্যা বেশি হয়, অ্যাডভোকেটদের বিরুদ্ধে আবেদনের সংখ্যা বেশি হলে ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়তে পারে, অর্থাৎ প্রয়োজন ভেদে বেশি করা যাবে। প্রতিটি ট্রাইব্যুনাল 3 সদস্য বিশিষ্ট হবে। তার মানে ট্রাইব্যুনাল বলতে ট্রাইব্যুনালের এখানে বিচারকের কথা বলা হচ্ছে, ট্রাইব্যুনালের বিচারক 3 সদস্যর বিচারক থাকবেন। এই 3 সদস্যের বিচারক কারা কারা হবেন? 2 জন বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে নির্বাচিত। প্রতিটা ট্রাইব্যুনালে 2 জন থাকবেন বার কাউন্সিলের সদস্য, 15 জন সদস্য থাকে, তার মধ্যে 2 জন থাকবেন একজন তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে হতে মনোনীত। এবং বাংলাদেশে হাজার হাজার অ্যাডভোকেট আছেন, তার মধ্যে যে কোনো একজন অ্যাডভোকেট ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন। অবশ্যই তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট হবেন, এবং তার কি থাকবে, খ্যাতি থাকবে, এই ধরনের অ্যাডভোকেটকেই নিবেন। এখানে স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট বা যোগ্যতার কথা বলা হয়নি, অ্যাডভোকেট হলেই হবে, কিন্তু বাস্তবে একজন সিনিয়র অ্যাডভোকেট ছাড়া তো আর ট্রাইব্যুনালের সদস্য হতে পারেন না। তো এখানে ট্রাইব্যুনালের আবার সভাপতি থাকবে এবং সাধারণ সদস্যও থাকবে, একজন থাকবেন সভাপতি এবং বাকি 2 জন সাধারণ সদস্য। সভাপতি কি হবেন? সভাপতি হবেন সদস্যদের মধ্যে যিনি সর্বাপেক্ষা জ্যেষ্ঠ বা সিনিয়র। অর্থাৎ সিনিয়রিটি আমরা এর আগে জেনেছিলাম যে যারা আগে নিবন্ধিত হবে, অর্থাৎ নিবন্ধনের তারিখ, এনরোলমেন্টের তারিখ থেকে কত সালে কত তারিখে নিবন্ধন হয়েছে তার ভিত্তিতে সিনিয়রিটি নির্বাচন করা হয়, আমরা আগের ক্লাসে জেনেছি। তো যিনি একটু সিনিয়র তাকে কিন্তু সভাপতি করা হবে, তিনি বার কাউন্সিলের সদস্য হন বা সাধারণ একজন অ্যাডভোকেট হন। 3 জনের মধ্যে যিনি সিনিয়র তাকে সভাপতি করা হবে, এবং বাদ বাকি 2 জন হচ্ছে সাধারণ সদস্য ট্রাইব্যুনালের। এবার অ্যাটর্নি জেনারেল স্যার, তিনি কিন্তু ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না, কেননা অ্যাটর্নি জেনারেল স্যার কিন্তু সরকার পক্ষের আহ, আইনজীবী হিসাবে এখানে কাজ করবেন। তার মানে ট্রাইব্যুনালের আইনজীবী হিসাবে কাজ করবেন তিনি। তার পক্ষে যখন কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়, অভিযোগকারীর পক্ষে অ্যাটর্নি জেনারেল স্যার কাজ করবেন। কারণ অভিযোগ করা হলো মানে এইটা কিন্তু সরকারবাদী একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল, সচিব বরাবর সেটা আসলো, সচিব বরাবর আবেদনটা আসার পরে সেটা ট্রাইব্যুনালে ট্রান্সফার করা হলো। ট্রাইব্যুনালে যাওয়ার পরে এই যে দরখাস্তটা দেওয়া হলো বা অভিযোগটা করা হলো, এই অভিযোগকারীর পক্ষে কিন্তু অ্যাটর্নি জেনারেল স্যার মামলা লড়বেন। যেহেতু তিনি অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন আইনজীবী হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন, এই কারণে তিনি বিচারক হিসাবে ট্রাইব্যুনালের সদস্য হতে পারেন না। আশা করি 33 অনুচ্ছেদে যে অ্যাটর্নি জেনারেল স্যার ট্রাইব্যুনালের সদস্য হতে কেন পারবেন না এটা বুঝতে পারছেন। কারণ যে কোর্টের একজন, তিনি আমরা সাধারণ যদি লোয়ার কোর্টের কথা বলি, এপিপি থাকে, পিপি থাকেন, এপিপি পিপি, তারা হচ্ছে
একটা কোর্টের সরকারি পক্ষে মামলা পরিচালনাকারী একজন কি আইনজীবী। তো আইনজীবী তো তিনি বিচারক হতে পারেন না। তো তেমনি অ্যাটর্নি জেনারেল স্যার সেই ট্রাইব্যুনালে আইনজীবীর ভূমিকা পালন করবেন। তিনি মুভ করবেন, হিয়ারিং করবেন, অভিযোগকারীর পক্ষে মামলা প্রমাণ করার চেষ্টা করবেন এবং যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসা হয়েছে তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করবেন। এটা অ্যাটর্নি জেনারেল স্যার করবেন। আর ট্রাইব্যুনালের যে তিনজন সদস্য আছেন সভাপতি সহ, তারা কি করবেন, রায় দিবেন। এবং যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে, মনে করেন মিস্টার এক্স, এনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এখন তিনি নতুন করে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করতে পারেন। কি করার জন্য? এই যে অ্যাটর্নি জেনারেল স্যার যে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনা করবেন, অ্যাটর্নি জেনারেলের সাথে পাল্লা দিয়ে তাকে জিতানোর জন্য, অর্থাৎ এই অভিযোগটা ভুল প্রমাণ করার জন্য কিন্তু তিনি একজন আবার অ্যাডভোকেট হায়ার করতে পারবেন তার পক্ষে মামলা পরিচালনা করার জন্য। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আর বুঝতে না পারলে প্রশ্ন করবেন। 34, ট্রাইব্যুনালের কার্যাবলী। আমরা 10 অনুচ্ছেদে দেখলাম বার কাউন্সিলের ওভারঅল যে কার্যাবলী বা ফাংশন। 34-এ আমরা দেখব ট্রাইব্যুনালের কার্যাবলী। তো এখানে 9টি পয়েন্ট আছে। ট্রাইব্যুনাল নির্ধারিত পদ্ধতিতে অ্যাডভোকেটদের আচরণ সংক্রান্ত তদন্ত করবে। তো অভিযোগ করলে তো তদন্ত করতেই হবে। ট্রাইব্যুনাল শুনানির জন্য দিন ধার্য করবে এবং আদেশের পূর্বে অভিযুক্ত অ্যাডভোকেট ও অ্যাটর্নি জেনারেল মহোদয়কে সাক্ষ্য প্রদানের সুযোগ দিবে। তাহলে অ্যাডভোকেট কে, মানে যার বিরুদ্ধে অভিযোগ করা হলো, তাকে শুনানিতে সাক্ষ্য দেওয়ার জন্য বলা হবে। আবার অ্যাটর্নি জেনারেল স্যারও কিন্তু এখানে সাক্ষ্য প্রদান করবেন। এখানে তার মানে দুই পক্ষই সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা থাকছে। এই আদেশ বা বর্তমানে কার্যকর অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, ট্রাইব্যুনালের সভাপতি যে কোনো সদস্যকে প্রাথমিক ইস্যুসমূহ বিবেচনা, সিদ্ধান্ত গ্রহণ ও সাক্ষ্য লিপিবদ্ধ করার ক্ষমতা প্রদান করতে পারে। অর্থাৎ এখানে অন্যান্য যে আমরা সিপিসি, সিআরপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধিতে কিংবা সাক্ষ্য আইনে যেভাবে আছে, তো সেইভাবে আহ, যাই থাকুক না কেন সেই আইনগুলোতে, পদ্ধতিগত আইনগুলোতে, তো বার কাউন্সিল যে ট্রাইব্যুনাল গঠন করবে, এই ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি কিন্তু আলাদাই হবে। তো এখানে কেমন হবে সেটা আমরা 35-এ জানতে পারবো। তবে এখানে অন্য আইনে যা কিছু থাকুক না কেন, ট্রাইব্যুনালের কাজ করার পদ্ধতি কিন্তু একটু আলাদাই হবে, একটু স্পেশাল হবে। অনুসন্ধান শেষে ট্রাইব্যুনাল অভিযোগটি খারিজ করতে পারে, অর্থাৎ যদি দেখে কোনো মেরিট নাই, অভিযোগ মিথ্যা, তাহলে সরাসরি খারিজ করে দিবেন অনুসন্ধানের পরে। অথবা অনুচ্ছেদ 32(1) এর বিধান মতে শাস্তি প্রদান করতে পারেন। 32-এর 1 একটু আগে পড়লাম আমরা, এই যে তিনটা শাস্তি: তিরস্কার, সাময়িক বরখাস্ত বা অপসারণ। বার কাউন্সিল নিজ উদ্যোগে অভিযোগ প্রেরণ করলে সেক্ষেত্রে বার কাউন্সিলকে অভিযোগের সিদ্ধান্ত বিষয়ে অবহিত করবে। তো এখানে বার কাউন্সিল যদি নিজে থেকে সুমোটো হয়ে কারো বিরুদ্ধে যদি অভিযোগ করে, অর্থাৎ কোনো আদালতও করলো না, কোনো ব্যক্তিও কারো বিরুদ্ধে কি করলো না, অভিযোগ করলো না, বার কাউন্সিল নিজে থেকে যদি অভিযোগ করে, বার কাউন্সিলকে চিঠি দিয়ে জানাতে হবে যে কি সিদ্ধান্ত হলো। একটা অভিযোগ বার কাউন্সিল যে পাঠালো ট্রাইব্যুনালে, তো সেটার সিদ্ধান্ত কি হলো সেটা বার কাউন্সিলকে অবহিত করতে হবে। যে ক্ষেত্রে ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে প্র্যাকটিস করা হতে বরখাস্ত করবে, সেক্ষেত্রে বরখাস্তের মেয়াদ অবশ্যই নির্ধারণ করবে। 1 সপ্তাহ হোক, 10 দিন হোক, 20 দিন হোক, 30 দিন হোক, 6 মাস হোক, কতদিনের জন্য বরখাস্ত করা হচ্ছে সেটা অবশ্যই কি করতে হবে, উল্লেখ করতে হবে। উক্ত সময়ে বরখাস্তকৃত অ্যাডভোকেট বাংলাদেশের কোনো আদালতে অথবা কোনো কর্তৃপক্ষের বা ব্যক্তির নিকট প্র্যাকটিস করা হতে বিরত হবেন। অর্থাৎ আদালতেও যেতে পারবে না বা চেম্বারে বসেও সে কি করতে পারবে না, অ্যাডভোকেট হিসেবে কাজ করতে পারবে না। মানে ওই সময় সে কোনো এফিডেভিট করতে হলে একজন অ্যাডভোকেটের সাইন লাগে। অ্যাডভোকেট আদালতের বাইরেও তো কিছু কন্ট্রাক্ট সংক্রান্ত কিছু কাজ করে থাকেন, তারপরে লিগেল ওপিনিয়ন দিয়ে থাকেন। তো তার মানে তার সিল ব্যবহারের যে ক্ষমতা সেটাই কিনে নেওয়া হবে। যদি 6 মাস হয়, 6 মাসের মধ্যে সে তার কোনো সিলই ব্যবহার করতে পারবে না, অ্যাডভোকেট হিসাবে কোনো কাজই করতে পারবে না। ট্রাইব্যুনালের নিকট আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীকে অনধিক 500 টাকা জরিমানা করতে পারবে। অভিযোগকারী যদি মিথ্যা অভিযোগ করে তাকে উল্টো 500 টাকা জরিমানা করা হবে।
ট্রাইব্যুনালের সকল আদেশ মহামান্য হাইকোর্ট বিভাগ প্রদত্ত আদেশের ন্যায় কার্যকর হবে। মহামান্য হাইকোর্ট বিভাগ যে ধরনের আদেশ দিলে গুরুত্ব থাকে, ট্রাইব্যুনালের আদেশের কিন্তু গুরুত্ব ততটাই থাকবে। ট্রাইব্যুনাল প্রদত্ত আদেশ নিজ উদ্যোগে অথবা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে রিভিউ এর মাধ্যমে কার্যকর পরিবর্তন বা প্রত্যাহার করার ক্ষমতা রাখে। ট্রাইব্যুনাল যদি কোনো আদেশ দিয়ে থাকে, তো ট্রাইব্যুনাল নিজে থেকে সেটা রিভিউ করতে পারবে, অথবা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে। সংক্ষুব্ধ ব্যক্তি কে হতে পারে? যে পক্ষ দরখাস্ত করলো, মনে করেন এক্স এর বিরুদ্ধে এ দরখাস্ত করেছে, তো এ যদি দেখে যে মিথ্যা প্রমাণ হলো, খারিজ হয়ে গেল, সে রিভিউ এর আবেদন করতে পারে। অর্থাৎ বাদী পক্ষ হেরে গেলে বাদী রিভিউ এর আবেদন করবে, আর যদি সাজা হয় অ্যাডভোকেটের, অর্থাৎ বিবাদী হেরে গেল, তখন বিবাদী রিভিউ এর দরখাস্ত করতে পারে। এখানে সংক্ষুব্ধ ব্যক্তি বলতে অভিযোগকারী অথবা যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে উভয়ই হতে পারে। ক্ষেত্র বিশেষে কি রায় হচ্ছে তার উপর ডিপেন্ড করে সংক্ষুব্ধ ব্যক্তি কে হচ্ছে। সংক্ষুব্ধ শব্দের অর্থ হচ্ছে যিনি রায় মানেন না, যিনি রায় মানছেন না, যার পছন্দ হচ্ছে না, তিনি হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি। কোনো অ্যাডভোকেটকে তিরস্কার, বরখাস্ত বা অপসারণ করা হলে অ্যাডভোকেট তালিকায় তার নামের সাথে উক্ত আদেশের একটি অনুলিপি সংযুক্ত করা হবে। মনে করেন আমি একজন অ্যাডভোকেট, আমার একটা বার কাউন্সিল প্রদত্ত সিরিয়াল নাম্বার আছে, যেটাকে বলা হয় মেম্বারশিপ নাম্বার। তো এই মেম্বারশিপ নাম্বার অনুসারে আমার নামে বাংলাদেশ বার কাউন্সিল একটা কি আছে, ভলিউমের একটা পেজ আছে। তো তাদের বড় যে ভলিউম, এই ভলিউমের একটা পেজ আছে, এই পেজে আমার ডিটেলস দেওয়া আছে। এখন যদি কোনো কারণে আমাকে তিরস্কার করা হয় বা বরখাস্ত করা হয় বা অপসারণ করা হয়, সেক্ষেত্রে এই যে অপসারণ করা হলো এর রায়ের একটা কপি ওই ভলিউমে আমার নামের বিপরীতে যে পেজ আছে সেই পেজের সাথে অ্যাটাচ করে দেওয়া হবে। আমি নিজেরই উদাহরণ দিচ্ছি, কারণ অন্য অ্যাডভোকেটের কথা বলে তাকে আমি ছোট করতে চাই না। তো নিজেকে আমি উদাহরণ দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। 35, 35-এ ট্রাইব্যুনালের কার্য পদ্ধতি বলা আছে, অর্থাৎ ট্রাইব্যুনাল কিভাবে কাজ করে, প্রসিডিউরটা কি। তাহলে আমরা দেখছি যে এখানে বার কাউন্সিল অর্ডার এটা কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ আইনের মতন, এখানে তত্ত্বগত আইনও আছে, আবার কিন্তু পদ্ধতিগত আইনও এর মধ্যে প্রবেশ করানো আছে। এখন এটা তত্ত্বগত আইন বলবো না পদ্ধতিগত আইন বলবো, এই যদি ডিবেট তৈরি হয়, তাহলে কিন্তু এটাকে আমরা পদ্ধতিগত আইনই বলবো। কারণ দুইটাই হচ্ছে তত্ত্বগত আইন, এটা একটা পেনাল কোড, আরেকটা হচ্ছে এসআর অ্যাক্ট। এসআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা হচ্ছে সিভিল ক্ষেত্রে তত্ত্বগত আইন, আর ক্রিমিনাল সাইটে তত্ত্বগত আইন হচ্ছে পেনাল কোড, এবং বাদবাকি সবগুলোই হচ্ছে পদ্ধতিগত আইন। তো আমরা এই যে বার কাউন্সিল অর্ডার, রুলস, এগুলো সবই রুলস বলতে কিন্তু পদ্ধতিকেই বোঝায়, এবং অর্ডার বলতেও কিন্তু পদ্ধতি বোঝায়। যেমন সিপিসির মধ্যে অর্ডার আছে, অর্ডার এন্ড রুলস আছে, এই কারণে এই সেন্সে এটাকে পদ্ধতিগত আইনে ধরা হয়। কিন্তু এটা নিয়েও ডিবেট আছে, এটা উভয় ধরনের আইনই এর মধ্যে আছে। কারণ এখানে সাজার কথা বলছে, সাজার কথা তো পদ্ধতিগত আইন বলে না, সাজার কথা বলে কি, তত্ত্বগত আইন। অর্থাৎ এখানে তত্ত্বগত পদ্ধতি উভয় আইনের সংমিশ্রণ আছে। কিন্তু যদি বলে এটা কি আইন, তাহলে আমরা এটা পদ্ধতিগত আইনই বলবো। অনুসন্ধানের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে হাজির হতে, দলিলাদি সরবরাহ করতে এবং সাক্ষীদের পরীক্ষার জন্য কমিশন ইস্যু করতে দেওয়ানি কার্যবিধি 1908-এ প্রদত্ত কোনো দেওয়ানি আদালতের মতোই ট্রাইব্যুনালের এখতিয়ার থাকবে। তাহলে ট্রাইব্যুনাল কমিশন প্রেরণ করতে পারবে, এবং কমিশন প্রেরণ করার জন্য যে ক্ষমতা সেটা সিভিল যে প্রসিডিউর সেটার মতোই হবে। এখান থেকে বোঝা যাচ্ছে এটা একটা সিভিল নেচারের মতো কাজ করবে ট্রাইব্যুনালটা। ট্রাইব্যুনালের সকল কার্যাবলী দণ্ডবিধি 1860-এর 193 ও 228 ধারার বিধান মতে একটি বিচার বিভাগীয় কার্যক্রম হবে। তো 193 কিন্তু বিচার বিভাগীয় কার্যক্রম কি? বিচার বিভাগীয় কার্যক্রমে মিথ্যা কথা যদি কেউ বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে কিন্তু 7 বছরের কারাদণ্ড হয়। আর বিচার বিভাগের যদি বাইরে হয় তাহলে 3 বছর। এটা বিচার বিভাগীয় কার্যক্রম হিসাবে ধরা হবে। অর্থাৎ এটা একটা বৈচারিক বিভাগও বলা হচ্ছে, বা এটা হচ্ছে জুডিশিয়াল প্রসিডিং হিসাবে দেখা হবে।
এবং ফৌজদারি কার্যবিধি 1898 এর 480 ও 482 ধারার বিধান মতে প্রত্যেকটি ট্রাইব্যুনাল একটি দেওয়ানি আদালত হিসেবে বিবেচিত হবে। দেখেন এখানে ফৌজদারি কার্যবিধির কথা বলা হচ্ছে, এখানে 480 482 ধারার বিধান মতে ট্রাইব্যুনাল একটি দেওয়ানি আদালত হবে। এখানে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। 480 482-তে কিন্তু ফৌজদারি কার্যবিধির মধ্যে কিছু দেওয়ানি কাজকর্ম অর্থাৎ সিভিল কাজকর্ম কথা কিন্তু বলা আছে। এই কারণেই সেখানে এই ট্রাইব্যুনালকেও কিন্তু সিভিল আদালত হিসাবে কিন্তু দেখা হচ্ছে। কারণ সিভিল আদালত কি করতে পারে, অনুসন্ধান করতে পারে, কমিশন পাঠাতে পারে, এই কাজগুলো। কোনো ব্যক্তিকে হাজির হতে, দলিলাদি সরবরাহ করতে এবং সাক্ষীদের পরীক্ষার জন্য কমিশন ইস্যু করার উদ্দেশ্যে একটি ট্রাইব্যুনালের স্থানীয় এখতিয়ার বা বার কাউন্সিলের অনুরূপ হবে। তাহলে বার কাউন্সিলের স্থানীয় এখতিয়ার কিন্তু সমগ্র বাংলাদেশে আছে। তো ট্রাইব্যুনালের স্থানীয় এখতিয়ারও কিন্তু সমগ্র বাংলাদেশে কাজ করবে। সমন ইস্যু, হাজিরা, সাক্ষ্য গ্রহণ, কমিশন প্রেরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনার জন্য একটি ট্রাইব্যুনালকে এখতিয়ার সম্পন্ন কোনো দেওয়ানি আদালতে প্রেরণ করা যেতে পারে। একটি ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সাক্ষ্য আইন 1872-এর 132 ধারার বিধান অনুসরণ করতে হবে। তো সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে কারাযোগ্য করা অযোগ্য এই বিষয়গুলো আমরা সাক্ষ্য আইনের 118 থেকে 134 ধারার মধ্যে পাই। এখানে 132 ধারায় সাক্ষ্য আইনের যে 132 ধারা সেটাও কিন্তু ট্রাইব্যুনালের কার্য পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়বস্তু জব্দ করার এখতিয়ার ট্রাইব্যুনালে থাকবে। এখানে বিরোধীয় বিষয়বস্তু এখন কারো বিরুদ্ধে যদি অভিযোগ করা হয় এবং অভিযোগের সাথে যদি বলা হয় যে অমুক অ্যাডভোকেট অ্যাডভোকেট মিস্টার এক্স এই ব্যক্তির 5 লক্ষ টাকা কি করেছে, জব্দ করেছে, বা একটা কার ছিল সে কারটা ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছে। এখন অভিযোগের সাথে কিন্তু স্থাবর বা অস্থাবর সম্পত্তি কিন্তু জড়িত হয়ে যেতে পারে। তো সেটা ট্রাইব্যুনাল কি করতে পারবে, জব্দ করতে পারবে, সিজ করতে পারবে। 36, ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল, অ্যাপিল টু দা হাইকোর্ট। এখানে আপিল করতে হবে হাইকোর্টে। এখন বার কাউন্সিলে সচিব বরাবর করা হলো অভিযোগ, ট্রাইব্যুনালে সেটার বিচার হলো। এখন সেখানে যদি এক পক্ষ হেরে যায়, বাদী হেরে গেল বা বিবাদী হেরে গেল, বাদী হেরে গেলে তো 500 টাকা জরিমানা দিতে হবে। আর যদি বিবাদী অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সে যদি হেরে যায়, হয়তোবা তাকে রিমুভ বা সাময়িক বরখাস্ত বা তিরস্কার করা হতে পারে। এখন সে যদি সংক্ষুব্ধ হয়, এর বিরুদ্ধে যদি এটা যদি না মানে, এই রায় মানছে না ট্রাইব্যুনালের রায়, তাহলে ট্রাইব্যুনালের বিরুদ্ধে যেতে হবে মহামান্য হাইকোর্ট বিভাগে। তখন আর ট্রাইব্যুনালের বাইরে, ট্রাইব্যুনালের উপরে আর কিছু নাই, ট্রাইব্যুনালের উপরে আরেকটা ট্রাইব্যুনাল নাই বা অ্যাপিলেট ট্রাইব্যুনাল নাই। যেহেতু অ্যাপিলেট ট্রাইব্যুনাল নাই, সেহেতু হাইকোর্টে চলে যেতে হবে। হাইকোর্ট, সাধারণ যে হাইকোর্ট অন্যান্য মামলার বিচার করে থাকে, সেই হাইকোর্টে যেতে হবে। ট্রাইব্যুনাল প্রদত্ত আদেশ সম্পর্কে অবগতির অর্থাৎ আদেশটা দেওয়ার বা আদেশটা জানার 90 দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। তাহলে আপিলের মেয়াদটা কত হবে? তামাদির মেয়াদ 90 দিন, সেটা কিন্তু 36-এ উল্লেখ করা আছে, তামাদি আইনে যাওয়ার দরকার হচ্ছে না। প্রতিটি আপিল মহামান্য হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ হিসাবে গণ্য হবে। তাহলে আপিল বিভাগে আপিল করা হলো হাইকোর্ট, হাইকোর্ট বিভাগে, মহামান্য হাইকোর্ট বিভাগে, হাইকোর্ট বিভাগে যে আদেশটা দিবে এটার বিরুদ্ধে আপিলের ডিভিশন বা অ্যাপিলের ডিভিশন বা আপিল বিভাগে যাওয়ার কিন্তু সুযোগ নাই। হাইকোর্ট বিভাগে যে রায়টা দেওয়া হবে সেটাই হচ্ছে ফাইনাল, এটাই চূড়ান্ত, এর বিরুদ্ধে আর যাওয়ার সুযোগ নাই। 37, অনুচ্ছেদ 36-এ উল্লেখিত আপিল দায়েরের মেয়াদ গণনার ক্ষেত্রে তামাদি আইনের 5 অর্থাৎ 5 ধারায় এই যে 90 দিন যদি পার হয়ে যায়, তাহলে মনে করেন যে 10 দিন বাড়তি হয়ে গেছে, তার মানে 100 দিন হয়ে গেছে। 90 + 10, 100 দিন হয়ে গেছে দেরি। তো 100 দিন দেরি হয়ে গেছে, এই যে দেরি হয়ে গেল, এইটা মওকুফের জন্য 5 ধারায় দরখাস্ত করা যাবে। তখন তো আমায় আইনের 5 ধারা প্রযোজ্য হবে ও 12 ধারাও প্রযোজ্য হবে। 12 ধারায় বলছে রায় প্রদানের জন্য যে সময়টা সেটা যদি আহ, দেখাচ্ছে যে কিছুদিন চলে গেল, এই সময়টাও কিন্তু এই
তামাদির মেয়াদ থেকে বাদ যাবে। 12 ধারায় বলা আছে 4 ক্ষেত্রে তামাদির সময়টা ডিলিট করা হয় বা মাইনাস করা হয় বা বাদ যায়, সেটা কিন্তু এখানেও প্রযোজ্য হবে। 37 ধারা, 37 অনুচ্ছেদ কিন্তু তামাদি আইনের 5 এবং 12 ধারাকে প্রযোজ্য করে দিল। আমরা এর পরের সাবজেক্টই পড়বো তামাদি আইন, তখন জানতে পারবো। না, এরপরে মেবি আমরা এভিডেন্স অ্যাক্ট পড়বো তামাদি তারপরের দিকে। তো যাই হোক, যখনই পড়বো আমরা জানতে পারবো। অনুচ্ছেদ 36 মতে দায়েরকৃত আপিল স্থগিত বা স্টে হবে না, তবে হাইকোর্ট যথেষ্ট কারণ থাকলে স্থগিত করতে পারবে। এখানে 36 মতে দায়েরকৃত আপিল, এই আপিলটা কখনো স্টে হবে না, জেনারেল নিয়ম এটা। তবে হাইকোর্ট যদি যথেষ্ট কারণ খুঁজে পান, কোনো পক্ষ যদি প্রমাণ করতে পারেন, সন্তুষ্ট করতে পারেন, তাহলে করতে পারেন স্টে বা স্থগিত। 39, বার কাউন্সিল নির্ধারিত পদ্ধতিতে একটি বার অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি প্রদান করতে পারে। এই যে পুরো বাংলাদেশে লোকাল বার অ্যাসোসিয়েশন আছে 80টা, এই লোকাল বার অ্যাসোসিয়েশন অনুমোদন নেওয়ার জন্য এই যে অর্ডারের 39 যে অনুচ্ছেদ আছে, সেখানে বার কাউন্সিল বরাবর নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হয়। সকল রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয়, তখন একটা নতুন বার অ্যাসোসিয়েশন দেওয়া যাবে। যেমন আমাদের রাজশাহীতে যে আমাদের মেন বার আছে, এই মেন বারের সাথে আবার বিদ্যুৎ আদালত আছে, সেখানে আর বিদ্যুৎ আদালত আলাদা আছে, কিন্তু আমাদের কিন্তু বার ভিন্ন নাই, বার একটাই। আমাদের উপজেলা পর্যায়ে কোনো বার নেই বা চৌকি বার নেই। এখন যদি উপজেলা, যেমন বাগমারা একটা বড় উপজেলা আমাদের, তো বাগমারা যদি মনে করে আমরা সেখানে একটা লোকাল বার করব, তখন তাদেরকে কি করতে হবে, অনুচ্ছেদ 39 এর আহ, বিধান মতে তাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এবং 39-এর বিধান, যে ক্ষমতাটা বার কাউন্সিলকে দেওয়া হয়েছে যে কোনো বার অ্যাসোসিয়েশনকে অনুমোদন দেওয়ার জন্য বা স্বীকৃতি দেওয়ার জন্য, সেটা যদি ফুলফিল করতে পারে তারা, তাদেরকে দেওয়া যেতে পারে। তাহলে যদি প্রশ্ন আসে কোন অনুচ্ছেদের বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশন সমূহকে স্বীকৃতি প্রদান করে, উত্তর হবে 39। 40, বিধি প্রণয়ন। সরকারের পূর্ব অনুমতি সাপেক্ষে বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারবে, এটা আমরা পরিচিত অংশেও দেখেছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উপ অনুচ্ছেদ হচ্ছে বার কাউন্সিল বিধি প্রণয়ন না করলে সরকার বিধি প্রণয়ন করতে পারবে। বার কাউন্সিল বিধি প্রণয়ন করছে না, কিন্তু একটা বিধি প্রণয়ন করা খুবই জরুরি হয়ে গেছে, সরকার নিজে থেকে বিধি প্রণয়ন করবে। আর সরকার বিধি প্রণয়ন করতে হলে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমোদন লাগবে না, কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল যদি নিজে থেকে বিধি প্রণয়ন করতে চায়, সরকারের অনুমোদন লাগবে। 41, অ্যাডভোকেট না হয়ে আইন পেশা প্র্যাকটিস করলে 6 মাসের কারাদণ্ড হবে। আমরা সাধারণত টাউট শব্দটা ব্যবহার করি এক্ষেত্রে। টাউট বাটপারি কেউ যদি করে, অ্যাডভোকেট সেজে অ্যাডভোকেটের মতন মামলা গ্রহণ এবং আদালতে প্র্যাকটিস করে, এরকম অনেকেই আছে, ভুয়া ডাক্তার, ভুয়া অ্যাডভোকেট। তো এগুলোকে যদি ধরা হয় এবং তাদের যদি বিচার করা হয়, তাদের 6 মাসের কারাদণ্ড হবে। সর্বশেষ, অনুচ্ছেদ 46, অত্র আদেশ প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তবে সরকার অফিসিয়াল গেজেট প্রকাশের মাধ্যমে তার সমাধান করবে। এই ছিল আজকের অনুচ্ছেদের আলোচনা। একটু আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো যদি দেখি, তাহলে কিন্তু অলরেডি এগুলোর মধ্যে থেকে কমন আছে। এই যে রিসেন্ট যে প্রশ্নটা আসছিল, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর কোন অনুচ্ছেদটি লিঙ্গ বৈষম্য বিরোধী? আমরা পড়লাম 28, এটা 23-এ চলে আসছিল, যেটা আমার নোট থেকে কমন ছিল। তারপরে এই যে কোন কমিটি বরাবর আপনাদের দরখাস্ত উপস্থাপন করতে হবে, আবেদনপত্র? এনরোলমেন্ট কমিটি। বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল হয় কয়জনের সদস্য? 3 জন সদস্য, একজন সভাপতি, 2 জন সাধারণ ব্যক্তি। অভিযোগ যদি মিথ্যা হয় 500 টাকা জরিমানা। এগুলো সবই আমরা একটু আগে পড়লাম, অতএব এটা কঠিন কিছু না। এরপরে আমরা যে 4 পার্ট এটা পড়বো।